প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। তো আজ তোমাদের দেখাবো যে কিভাবে বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল সেই প্রশ্নটি তোমরা সমাধান করবে। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে একটি প্রশ্ন হচ্ছে এ নাম্বার, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। তো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। তো আমরা জানি কোনো সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় তাহলে আমরা কিন্তু সাহায্যকারী ভার্বটি প্রথম দিয়ে, অর্থাৎ এখানে ইজ দেওয়া আছে, আমরা ইজেন্ট ব্যবহার করব। তো এটিকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এখানে আমরা লিখতে পারি যে ইজেন্ট ম্যান, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে কিন্তু আমরা এটি সমাধান করছি। ইজেন্ট ম্যান দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। তো প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তো তার মানে এ নাম্বার প্রশ্নটি আমরা সমাধান করার জন্য বা এ নাম্বার প্রশ্নটি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা কিন্তু এখানে সাহায্যকারী ভার্বের সাথে নট ব্যবহার করেছি। তো হয়ে গেল ইজেন্ট ম্যান দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। তো বি নাম্বার প্রশ্নটি এখানে দেওয়া আছে, ইফ হি মেক্স প্রপার ইউজ অফ হিজ টাইম হি ইজ শিওর টু প্রপার ইন লাইফ। তো এটি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। তো এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তাহলে আমরা বাই জিরান ব্যবহার করি, অর্থাৎ এখানে দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব আছে, আমরা একটি সাবজেক্ট ব্যবহার করব। তো তার মানে দেখতে হবে যে ইফ এর পর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকে তাহলে আমরা শুরুতে লিখতে পারি যে বাই, তারপর যে ভার্বটি থাকবে নিকটবর্তী সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে মেক দেওয়া আছে, মেক্স দেওয়া আছে, মেক্স এর আইএনজি যুক্ত করব মেকিং। তো এখানে বাই মেকিং প্রপার ইউজ অফ টাইম অফ হিজ টাইম হি ইজ শিওর টু প্রপার ইন লাইফ। তো তার মানে আমরা এটি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করলাম। তো আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে ইফ প্লাস অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তাহলে বাই জিরান দিয়ে শুরু করতে হবে। তো বাই লেখার পর তার নিকটবর্তী যে ভার্বটি থাকবে, দুইটি ভার্বের মধ্যে একটি ভার্বকে আমরা আইএনজি যুক্ত করব, অর্থাৎ জিরান করব। তো বাই মেকিং প্রপার ইউজ অফ হিজ টাইম হি ইজ শিওর টু প্রপার ইন লাইফ। তাহলে কিন্তু এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে যে দ্য পারসন ডুইং আদারওয়াইজ ইজ শিওর টু রিপেন্ট লেটার। তো কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। তো এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমাদেরকে দেখতে হবে যে দুইটি ভার্ব তৈরি করতে হবে এবং দুইটি সাবজেক্ট থাকতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে দ্য পারসন একটি ব্যক্তিবাচক সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের পর ডুইং একটি ভার্ব রয়েছে, তো যেটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপলের উপর নির্ভর করে কিন্তু আমাদেরকে এই উত্তরটি করতে হবে। তো যেহেতু আমরা জানি যে ভার্বের শেষে আইএনজি, তার আগে যদি এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার বা কোনো কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটি টেন্সের নিয়ম অনুযায়ী হয়। কিন্তু যদি এরকম না থাকে যে ভার্বের শেষে আইএনজি, যদি সামনে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটিকে আমরা বুঝি যে পার্টিসিপল রূপে আছে। তো এটি প্রেজেন্ট পার্টিসিপল রূপে রয়েছে। তো দ্য পারসন এটি একটি ব্যক্তিবাচক সাবজেক্ট। তো এখানে লিখে দিলাম দ্য পারসন। তো এটি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকার পর আমরা এখানে ব্যবহার করতে পারি হো, তারপর ডো এর। তো আমরা যেহেতু এখানে দ্য পারসন একটি সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে ডাজ। তো এখানে আমরা ব্যবহার করলাম দ্য পারসন হো ডাজ আদারওয়াইজ is sure to repent later। তো এখানে আমরা সেন্টেন্সটি তৈরি করে ফেলেছি কমপ্লেক্স সেন্টেন্সে। তো এখানে আমরা প্রথমেই ব্যবহার করেছি, আমি আবারও বলছি যে যেহেতু ব্যক্তিবাচক সিঙ্গুলার সাবজেক্ট দ্য পারসন, তো এখানে দ্য পারসন ঠিক থাকবে। তারপর এখানে হো ব্যবহার করেছি ব্যক্তিবাচক সিঙ্গুলার সাবজেক্ট থাকার কারণে। এই কারণে কিন্তু এখানে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে।
তো এখানে দ্য পারসন হু ডাজ আদারওয়াইজ ইজ শিওর টু রিপেন্ট লেটার, তো এটি কমপ্লেক্সে রূপান্তরিত হয়ে গেল। তো পরবর্তী প্রশ্নটি দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান, তো এখানে এটিকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমরা সাধারণত জানি যে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি বেরি বা গ্রেড দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেইখান থেকে শুরু করতে পারি, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু এরকম বেরি বা গ্রেড এরকম কোনো কিছু নেই। তাহলে আমাদেরকে অ্যাডজেক্টিভটি দেখতে হবে যে এইখানে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো তার অ্যাডজেক্টিভ, কেননা এটি সাবজেক্টের পরে ব্যবহার হয়েছে। তো সাবজেক্টের পরে যেটি ব্যবহার হয় সেটি ভার্ব হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। তো এখানে আমরা সাবজেক্টের পর এখানে দেখতে পাচ্ছি যে সাফার একটি অ্যাডজেক্টিভ, তাহলে যেহেতু এখানে অ্যাডজেক্টিভের পূর্বে বেরি বা গ্রেড তেমন কোনো কিছু নেই অথবা এ বা এন দেওয়া নেই, তাহলে আমরা লিখতে পারি হাউ দ্বারা শুরু করতে পারি। তো এখানে আমরা লিখতে পারি যে হাউ মেজারলি, তো হাউ মেজারলি দ্য লেজি সাফার ইন দ্য লং রান, তো তারপর এক্সক্লামেশন মার্ক দিতে হবে। তো আমি এই উত্তরটি আবারও বলছি যে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তো অ্যাডজেক্টিভের পূর্বে এ বা এন দেওয়া আছে কিনা অথবা দেখতে হবে যে এখানে বেরি বা গ্রেড দেওয়া আছে কিনা। যদি বেরি বা গ্রেড দেওয়া থাকে তাহলে আমরা এ বেরি এ গ্রেড যদি দেওয়া থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু করব, আর যদি এ বেরি এ গ্রেড দেওয়া না থাকে তাহলে হাউ দ্বারা শুরু করব। তো হাউ মেজারলি, তারপর আবার সাবজেক্ট থেকে নিতে হবে দ্য লেজি সাফার ইন দ্য লং রান। তো এই ছিল এই প্রশ্নের সমাধান। তো এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড, ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তো আমরা জানি ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স করতে বলা হলে আমরা সাহায্যকারী ভার্বটি আগে খুঁজে নিব। তো সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ইজ, তাহলে ইজেন্ট হয়ে যাবে। তো ইজেন্ট টু কিল টাইম টু কমিট সুইসাইড। তো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি আবারও বলছি যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় তাহলে সেটিকে দেখতে হবে যে সেই সেন্টেন্সটি সাহায্যকারী ভার্ব আছে কিনা। সাহায্যকারী ভার্বটি প্রথমে ব্যবহার করে তার সাথে নট যুক্ত করতে হবে। তো ইজেন্ট টু কিল টাইম টু কমিট সুইসাইড, তো এই সেন্টেন্সটি আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। তো এই সেন্টেন্সে কিন্তু নাথিং বাট কথাটি দেওয়া আছে। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে নাথিং বাট এই কথাটি দেওয়া থাকে তাহলে আমরা অনলি বা এলন ব্যবহার করতে পারি। তো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা অনলি বা এলন ব্যবহার করতে পারি। তাহলে লিখতে পারি যে আওয়ার লাইফ ইজ অনলি এ সাম টোটাল অফ আওয়ার্স, days and years। তো এই ছিল এই 1 নম্বর সমাধান। তো আমি আবারও বলছি যে কোনো সেন্টেন্সে যদি নাথিং বাট দেওয়া থাকে তাহলে এটি কিন্তু নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে নাথিং বাট অথবা নট মোর দেন অথবা নট লেস দেন যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অনলি বা এলন ব্যবহার করতে পারি সেই নাথিং বাট বা নন বাটের পরিবর্তে। তো এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে ইউথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ, তো পজিটিভ বলেছে এখানে। তো আমি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে একটি চার্টের মাধ্যমে মনে রাখা যায় সেই ভিডিও কিন্তু ইতিপূর্বে দিয়েছি, তো চাইলে সেইখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেওয়া আছে যে দ্য মোস্ট ভ্যালুয়েবল, তো দা দেওয়ার কারণে আমরা জানি যদি কোনো সুপারলেটিভ সেন্টেন্সে দা দেওয়া থাকে তাহলে আমরা নো আদার দিয়ে শুরু করব, আর যদি ওয়ান অফ দা দেওয়া থাকে তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু করব। তো এখানে দা থাকার কারণে আমরা শুরু করব নো আদার, নো আদার। তো তারপর আমরা এই যে মোস্ট ভ্যালুয়েবল, তো এটি হলো
একটি অ্যাডজেক্টিভ, যেটি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তো এটির পরের অংশটি লিখতে হবে যে নো আদার সিজন অফ লাইফ, সিজন অফ লাইফ, তারপর সাহায্যকারী ভার্ব ইজ। তো নো আদার সিজন অফ লাইফ ইজ। তো তারপর আমরা এখান থেকে আমরা দেখব যে পজিটিভ যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা এখান থেকে পজিটিভ নিব। তো পজিটিভ যদি আমরা নেই তাহলে এখান থেকে মোস্ট ভ্যালুয়েবলের পরিবর্তে ভ্যালুয়েবল হবে। তো আমরা এখানে ব্যবহার করতে পারি ইজ, সো ভ্যালুয়েবল অ্যাজ ইউথ। তো আমি আবারও বলছি, যদি সুপারলেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে দেওয়া থাকে তাহলে নো আদার দিয়ে শুরু করতে হবে। তো এটি নো আদার, তারপর যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভের পরের অংশটি নিতে হবে সিজন অফ লাইফ। তো নো আদার সিজন অফ লাইফ, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর সো, তারপর ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ভ্যালুয়েবল অ্যাজ ইউথ। তো এখানে ইজ নং ইন ইউথ মাইন্ড ইজ সফট অ্যান্ড ইট ক্যান বি শেপড ইজিলি। তো এটি সমাধান করার জন্য আমরা লিখতে পারি যে ইন ইউথ সফট মাইন্ড, সফট মাইন্ড ক্যান বি শেপড ইজিলি। তো এটি হলো সিম্পল সেন্টেন্স। তো ইন ইউথ সফট মাইন্ড ক্যান বি শেপড ইজিলি। তো এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে যে আনলেস ইউ ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ ইউ হ্যাভ টু পে এ হেভি প্রাইস আফটারওয়ার্ড। তো এটি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। তো কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে বলা হলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আনলেস দেওয়া থাকে তাহলে আনলেসের পরিবর্তে আমরা দুটি সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে অর ব্যবহার করতে পারি। তো এখানে প্রথমে আমরা নিতে পারি যে ইউজ, ইউজ অর্থাৎ এটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। প্রথমটি ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ or you have to pay a heavy price afterward। তো আমি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আনলেস দেওয়া থাকে তাহলে আনলেসের পরিবর্তে আমরা দুইটি সেন্টেন্সের মাঝখানে আমরা অর ব্যবহার করব এবং আগের যে সেন্টেন্সটি দেওয়া থাকবে অর্থাৎ সেই সেন্টেন্সটি হবে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয়, যার ফলে আমরা ব্যবহার করেছি ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, তারপর অর ইউ হ্যাভ টু পে এ হেভি প্রাইস আফটারওয়ার্ড। তো এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে এটি অ্যাক্টিভ করতে বলা হয়েছে, তো এটি প্যাসিভ সেন্টেন্স দেওয়া আছে। তো প্যাসিভ সেন্টেন্সের মধ্যে ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ। তো এই সেন্টেন্সটির মধ্যে কিন্তু অবজেক্ট কিন্তু এখানে সুনির্দিষ্ট নেই। যদি অবজেক্ট আমাদের সুনির্দিষ্ট না থাকে তাহলে আমরা উই দ্বারা অথবা পিপল দ্বারা শুরু করতে পারি অথবা অল দ্বারা শুরু করতে পারি। তো এখানে লিখতে পারি যে উই কল, তো উই কল ইট দ্য সিট টাইম অফ লাইফ। এই হলো তার প্যাসিভ ফর্ম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত তুলে ধরবে। তো পাশাপাশি যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।